আওয়ামী লীগের ক্যাডাররা হাত পা মুখে প্রচণ্ড মারধরের পর বুকে গুলি করে পুলিশ। হাতটা তখনও রিকশার রড ধরেছিল, প্রাণও ছিল দেহে, প্রাণ নিভু নিভু। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে হাসপাতালেও ঢুকতে দেয়নি ছাত্রলীগ। পরিণতি প্রচণ্ড রক্তক্ষরণে ঝরে যায় আরেকটি তাজা প্রাণ। বলছি বনানী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী গোলাম নাফিসের করুণ মৃত্যু উপাখ্যানের কথা। সন্তানের বিচারের পাশাপাশি জাতীয় বীরের কাতারে দেখতে চান নাফিসের গর্বিত মা বাবা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আমাকে নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। শূন্যতা আর এক বুক হাহাকার নিয়ে সন্তানের স্মৃতিগুলো প্রতিদিনই হাতড়ে বেড়ান গর্ভধারিণী। গোলাম নাফিজের মায়ের কান্না যেন থামছেই না। রাত দিন বুঝতেছি না, প্রতিটা মুহূর্তই আমি একাকিত্ব। আমার চতুর্পাশে আমার মনে হয় না যে আমার নাফিজ নাই। এর চেয়ে আর কত কষ্ট দুনিয়াতে আল্লাহ রাখছে আমার জানা নাই। মাকে না জানিয়ে 4 আগস্টে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাফিজ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের বেধড়ক পিটুনিতে মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায় 16 বছরের এই শিক্ষার্থীকে। পিচ ঢালা রাজপথে পড়ে থাকা নাফিজকে পুলিশের গুলি হার মানে যে কোনো নির্মমতাকেও। বুক ভেসে যায় রক্তে। রিকশায় তুলে দেয়া হয় মারাত্মক আহত নাফিজকে। গণমাধ্যমে ছেলের সেই রিকশা আঁকড়ে ধরা ছবিটি এখনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন বাবা। এত আঘাত করার পরও তাকে একটা গুলি করছে মানে একটা বাপের জন্য কত কষ্টকর, কত মনে করেন দুঃখজনক। এটা মানে যার ছেলে মারা গেছে সেই বুঝতে পারে। এত কষ্ট লাগছে, কিন্তু আমি বাবা হিসেবে এই জিনিসটা মেনে নিতে পারি নাই। শহীদরা মরে না, এখনের দিনটা জানলা কিভাবে নিবে। অনেক স্মৃতি আছে, অনেক কিছু বলছে, সবে আমার মনে আসে। আপনারা জিজ্ঞাসা করতেছেন, এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি। সারি সারি বই, পাশাপাশি মেধার সাক্ষ্য, ক্রেস্ট আর খেলাধুলার পুরস্কার এখনো গৌরবোজ্জ্বল স্মৃতি। টানাটানির সংসারে অলরাউন্ডার ছেলের জন্য দীর্ঘদিন পর নতুন প্যান্ট শার্ট কেনা হলেও সেগুলোও পরতে পারেনি প্রিয় সন্তান। ইউনিফর্মটা আমার ছেলেকে পরানো হলো না। আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো স্মৃতি হবে। বৈষম্যের বিরুদ্ধে ছোটবেলা থেকেই সোচ্চার ছিল নাফিজ। ভাইয়ের এই অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছে না বড় ভাই। মেরেও ক্ষান্ত হয়নি, তারপরও পুলিশ সিনিয়র অফিসার এসে বলে এ কি মারা গেছে, না মারা গেলে 2টা গুলি করে দেয়। ও বেঁচে থাকতে চেয়েছিল, ওকে হসপিটালে ঢুকতে দেয়নি ছাত্রলীগের ছেলেপেলেরা। একটা স্বাধীন দেশে একটা 16-17 বছরের বাচ্চাকে চিকিৎসা ব্যবস্থা নেই, ও বেঁচে থাকতে চাইছে, ওকে চিকিৎসা ব্যবস্থা নেই। এই দুঃখ কাকে বলে বুঝাবো? পরিবারের দাবি আর কোনো বাহিনীকে এমন লেলিয়ে যেন না দেয়া হয় ছাত্রদের বিপক্ষে, ন্যায্যতার বিরুদ্ধে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতোমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না, এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু মাল যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরও স্বাভাবিক হয়ে বাজারটা একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে। সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটার যারা পাস পারে তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে, বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কী করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। গত 5ই আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিসিবির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসি নিয়মের কারণে হস্তক্ষেপও করছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। খুব শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে একথা বলেন মির্জা ফখরুল। কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সবাইকে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন মির্জা ফখরুল। বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য, আমরা দেশের জন্য দোয়া চাইব। দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাইব। আন্তর্জাতিক আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের গ্রুপটির বিষয়ে আগাম কোনো মন্তব্য করেননি তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। বলেন, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে। আরেক সাংবাদিক মনিকা ভেলা গাভির এক প্রশ্নের জবাবে ফারহান হক জানান, যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সবার সম্মান প্রদর্শনকে তারা উৎসাহিত করেন। শান্তিপূর্ণ প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ক্ষয়ক্ষতি করবে না এমন নীতি পালনেরও আহ্বান জানায় জাতিসংঘ। We'll have to see what the work of the group is. At this stage, I don't have any comment on them. Regarding what you said about support for Bangladesh, I can certainly confirm that we remain willing to support the government and people of Bangladesh as needed. That we encourage the right to peaceful protest to be respected by all, and we call on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed. Pam? সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে গুম খুনের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন এই জিয়াউল আহসান। তৎকালীন সময়ে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনা তার প্রত্যক্ষ মদদেই হয়েছে বলে অভিযোগ আছে নিজেও করেছেন অসংখ্য ক্রসফায়ার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতা হিসেবেও তদন্তে উঠে এসেছে। সবশেষ এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন সরকারের আজ্ঞাবহ হিসেবে। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়েছে বলে জানা যায়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে। আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন
অসংখ্য বন্দী। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যেতেন, এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে রিমান্ড চেয়ে আদালতে তোলার কথা রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সব ধরনের বিশৃঙ্খলা রোধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার এই আয়োজন বিএনপির। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়নি, এখনো ষড়যন্ত্র চলছেই। যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝগড়া করতে যায়। বিএনপি মহাসচিব বলেন, কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ নয়, ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় মানুষের জন্য কাজ করতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এ সময় দলের নেতাকর্মীদের আরও সচেতন হবার পরামর্শ দেন মির্জা ফখরুল। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম নাই না? কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না? কজন আসছিল? না আসছে নাই। কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে না, এই যুদ্ধকে জারি রাখতে হবে। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করে মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা। এলাকাবাসী ও কারাসূত্র জানায়, সকাল থেকে বন্দীদের 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে নিহত হন বাহার নামে এক বন্দী, আহত হন আরও কয়েকজন। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। রংপুর কারাগারের সামনে আছেন সহকর্মী AKM মইনুল হক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। মইনুল, কারাগারের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আফসানা, রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা কিন্তু সেই বেলা 12টার পর থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। আর এই গেটের ভিতরেই কিন্তু যে প্রধান ফটক কারাগারে রয়েছে, সেই প্রধান ফটকের ভিতরে যে কারাগারের অফিস রয়েছে, সেই কারাগারের অফিসে কিন্তু এই মুহূর্তে সেনা কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা
কর্মকর্তারা এবং কারাগার কর্মকর্তারা কিন্তু সেখানে রয়েছেন। তারা তেমন কেউ বের হননি, যার কারণে ভিতরের পরিস্থিতি আমরা জানতে পাচ্ছি না। যদিও 12:30টার দিকে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুটতে ছুটতে এই কারাগারের এখানে আসেন এবং কারাগারের ভিতরে প্রবেশ করেন। কারাগারের ভিতরে কিন্তু সেনা সদস্যরা রয়েছে, এটা আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে র্যাবেরও একটি অস্ত্রধারী দল এসেছেন একটু আগে, তারাও কিন্তু কারাগারে অবস্থান করছেন। তবে আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জেনেছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে যেটা জেনেছি যে কারাগারের ভিতরে বন্দীদের মধ্যে মানে গাছের আমড়াপাড়াকে কেন্দ্র করে একটি ঝগড়া সৃষ্টি হয়। সেই ঝগড়া থেকে কিন্তু পরিস্থিতিটি অবনতিশীল হয় এবং প্রচণ্ড একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আর একটি সূত্র বলছে, জানি না এই সূত্রগুলো কতটুকু সত্য, তবে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে সেখানে যে কারারক্ষী ছিল সেই কারারক্ষীর আঘাতেই বাহার নামে একজন মারা গেছে, এ ধরনের কথাও আমরা কিন্তু শুনছি। আসলে ভিতরে বর্তমান পরিস্থিতি কি নিয়ে ঘটনা, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য আমরা জানতে পারছি না বা এই পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিংবা প্রশাসনের কোনো ব্রিফিং পাচ্ছি না, আসলে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত ভিতরের অবস্থা হয়তো আমরা মানে বলতে পারছি না। তবে এই মুহূর্তে এই এলাকা খুবই উত্তেজিত, থমথমে, এবং আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একদম মূল সড়ক রংপুর দিনাজপুরের যে মূল সড়ক, সেই সড়কের পাশে যেহেতু কারাগার, সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কারাগারের ভিতর, এবং কারাগারের চতুর্দিকে সেনা সদস্যরা এবং পুলিশ কিন্তু অবস্থান করছেন, র্যাবের সদস্যরা অবস্থান করছেন। অনেকে বলাবলি করছেন যে 5ই আগস্টের পর ধীরে ধীরে রংপুর শান্ত হয়ে আসছিল। এই কারাগারের ভিতরে কারারক্ষীদের সঙ্গে কিংবা বন্দীদের সঙ্গে যে আজকের ঘটনাটি, এখানে কোনো উস্কানি বা অন্য কিছু আছে কিনা এটি তদন্তের দাবিও যেমন জানিয়েছেন, তেমনিভাবে হয়তো পরবর্তীতে আমরা পরিস্থিতি কোনো দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে জানতে পারবো। আফসানা। বগুড়া স্কুল শিক্ষক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন স্কুল শিক্ষক সেলিম হোসেন। তিনি শিবগঞ্জের একটি হাই স্কুলে শিক্ষকতা করতেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টার শপথ নিয়েছেন। বিকেলে বঙ্গভবনে তাদের শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফায়জুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি সব উপদেষ্টারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন 4 জন শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন 21। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। রাজধানী খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়েছে, তো এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনা, কিছুক্ষণ আগে যে আলোচিত সেনা কর্মকর্তা, যাকে কিছুদিন আগেই এই শেখ হাসিনা সরকারের পতনের পরে আপনারা জানেন যে আইএসপিআর থেকে একটি ঘোষণা বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চাকরি থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, সেই মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকে কিছুক্ষণ আগেই এই সিএমএম আদালতে আনা হয়েছে ডিবি কার্যালয় থেকে। তার আগে গতকাল গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতার করার পরে তাকে যে আদালতে তোলার বিষয়ে এই আদালত প্রাঙ্গণে কিন্তু সেনা সদস্য
বিজিবি এবং পুলিশ খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছিল। এছাড়া আপনি জানেন যে এই সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের যে গোয়েন্দা শাখা তার কিন্তু প্রধান হিসেবে কাজ করেছে এবং সেই বিষয়েও কিন্তু অনেক রাজনৈতিক বিভিন্ন নেতাদের গুমের বিষয়েও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। যে বিএনপির নেতা চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সাথেও কিন্তু তার নামটি জড়িয়ে রয়েছে। এছাড়া এইবারে যে ছাত্র বিক্ষোভ, ছাত্র গণ আন্দোলন হয়েছে সেখানে কিন্তু এই যে নিউ মার্কেট থানায় একজন হকারের যে মৃত্যু হয়েছিল সেই ঘটনায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে এই যে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনি কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল যে এনটিএমসি যাকে বলা হয়, যে মোবাইল ফোন বা টেলিফোনে আড়ি পাতার যে সংস্থা ছিল তার কিন্তু প্রধান হিসেবে কাজ করছিল এবং রাজনৈতিক অনেক বিষয়ে তার যে সম্পৃক্ততা সেই বিষয়ে কিন্তু বিভিন্নভাবেই পত্রপত্রিকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং ফোনের যে বিভিন্ন ফোনালাপ ফাঁস তার সাথে কিন্তু এই কর্মকর্তা জড়িত রয়েছে এরকম অভিযোগও রয়েছে। জানছিলাম সিএমএম কোর্টের সর্বশেষ পরিস্থিতির খবর। নিউ মার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি এর সাবেক মহাপরিচালক চাকুরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার এ আদেশ দেন। এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। মিজান রহমানের রিপোর্ট। ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে বিতর্কিত সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে শুক্রবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ও আশপাশের এলাকায় সেনাবাহিনী সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অতীতের রাজনৈতিক গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন আইনজীবী। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ে ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই। গণমাধ্যমের সাথে কথা না বললেও আসামি পক্ষের আইনজীবী বলেন, আলোচিত আয়নাঘরের সাথে সাবেক এই সেনা কর্মকর্তার কোনো সম্পর্ক নেই, এমনকি তিনি ডিজিএফআই কখনো চাকরি করেননি বলেও দাবি করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৮/৭/২৪ নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিজিটাল গোয়েন্দা নজরদারির শাখা এনটিএমসি ছাড়াও আলোচিত এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে মানবতাবিরোধী অপরাধে যুক্ত বলেও দাবি করেন আইনজীবীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।